হ্যালো শিক্ষার্থীরা, বেসিক কেমিস্ট্রি ক্লাসের অ্যাটম যে লেকচারটা আছে সেটার অলরেডি 3টা ক্লাস নেওয়া হয়ে গেছে। আমরা এখন 4র্থ ক্লাসের মধ্যে আছি। গত ক্লাসের মধ্যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা আমরা শিখছি। আমরা ডায়াগ্রাম আকারে ইলেকট্রন বিন্যাসও পড়ছি, একইভাবে সত্যিকারে ইলেকট্রন বিন্যাস সাবঅরবিট আকারে মানে 1s 2s 2p আকারে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় আমরা সেটাও করে ফেলছি। আমরা সোডিয়াম, অক্সিজেন, পটাশিয়াম, লিথিয়াম, বোরন এরকম বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে তোমাদেরকে প্র্যাকটিসও করাইছি যাতে তুমি ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারো। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভিডিও যদি তুমি খুব ভালো মতো খেয়াল করো, খুব ভালো মতো যদি দেখো, তাহলে এখন আমরা চতুর্থ ভিডিওটা আমরা চতুর্থ লেকচারটা আমরা স্টার্ট করতে পারি, যেখানে আমরা ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রথম থেকে মানে 1 থেকে 30 পর্যন্ত যে প্রথম 30টা পরমাণু আছে, এই প্রথম 30টা পরমাণুর ক্ষেত্রে দেখা যায় 24 নম্বর পরমাণু যেটার নাম হচ্ছে ক্রোমিয়াম এবং 29 নম্বর পরমাণু যেটার নাম হচ্ছে কপার, এই দুইটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম, অন্যান্যগুলোর তুলনায় একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রমটা হয় বা কিভাবে হয় ব্যতিক্রমটা, এটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা মাথায় রাখবো যে 1 থেকে 30 পর্যন্ত যে পরমাণুগুলো আছে সবগুলো পরমাণুর ইলেকট্রন বিন্যাস ওই যে গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম 1s, এখানে লিখে দিচ্ছি আমি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, তারপর হচ্ছে 5s, মানে এভাবে করে যেতে থাকবে 5p, এভাবে করে যেতে থাকবে 5d 6s 6p 7s, এই ফরম্যাটে যেতে থাকবে। বাট যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথম থেকে 30 পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত পরমাণুর ক্ষেত্রে সবগুলো ইলেকট্রন বিন্যাস তোমরা এই নিয়মে করে যেতে পারবা। শুধু 24 এবং 29 মানে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে তোমাদেরকে একটু সাবধান হতে হবে। তাহলে কেন ব্যতিক্রম হয় তাহলে সেটা আমরা একটু জেনে নিই, খেয়াল করো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস মানে যেটা কিনা 24 নম্বর পরমাণু, সেটার ইলেকট্রন বিন্যাস আমরা করি। তাহলে 24-এ করার জন্য আমাদের কি করতে হবে বলতো? প্রথমে 1s 2 দুইটা দিলাম, দ্বিতীয় শক্তি স্তরে 2s 2 2p 6, তাহলে কয়টা হয়ে গেল? 10টা হয়ে গেল। তারপর দিলাম 3s 2 3p 6, তাহলে 2 আর 8, 2 আর 6 মিলে 8, 18টা হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। তাহলে এতটুকু পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হচ্ছে 18। 3p এর পর ইলেকট্রন, স্বভাবতই আমাদের মন চাই 3p এর পর ইলেকট্রন বিন্যাসে 3d দেওয়ার জন্য, কিন্তু মাথায় রাখবা 3p এর পর 3d দেওয়া যাবে না, দিতে হবে কি 4s, তারপর তুমি আবার 3d দিবা। তাহলে আমি এখানে 4s-টা দিয়ে দিচ্ছি, খেয়াল করো এই যে 4s। 4s এ ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা। তাহলে এখানে পর্যন্ত এতটুকু পর্যন্ত হচ্ছে 18টা হইলো, আর এখানে দিলাম 2টা, তাহলে কয়টা হইলো? 20টা। এবার যাবে 3d-তে। d-তে তাহলে আরো কয়টা দিব ইলেকট্রন? অবশ্যই 4টা। তাহলে কয়টা হয়ে গেল? টোটাল ইলেকট্রন কয়টা হইলো? টোটাল 24টা ইলেকট্রন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নর্মাল ইলেকট্রন বিন্যাস, মানে যেভাবে আমাদের করতে মন চায়, যেভাবে সাধারণ নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাস করি। কিন্তু তোমাকে বলে দিচ্ছি আগে থেকেই যে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে একটা এক্সেপশনাল ইলেকট্রন কনফিগারেশন, একটু এক্সেপশনাল মানে ব্যতিক্রম। তাহলে ব্যাপারটা এখন কি হবে খেয়াল করো। এখানে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা এরকম না হয়ে, মানে 4s 2 3d 4 না হয়ে ইলেকট্রন বিন্যাসটা হয় হচ্ছে অ্যাকচুয়ালি 4s 1 3d 5। তাহলে কেন এরকম হয় সেটার ব্যাখ্যাটা আমরা এখন একটু দেখব। তো কেন 4s এর মধ্যে 2টা ইলেকট্রন, মানে 4s-টা ফিল আপ না করে একটা ইলেকট্রন কেন 3d-তে চলে যাচ্ছে, এই আনসারটা যদি আমি দেই তোমাদেরকে, ব্যাপারটা এইভাবে বিশ্লেষণ করতে হবে। সেটা হচ্ছে আমরা যে 4টা সাবঅরবিট পড়ছিলাম, একটা হচ্ছে s, একটা হচ্ছে p, একটা হচ্ছে d এবং একটা হচ্ছে f। এগুলোর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে s এর মধ্যে 2টা, p এর মধ্যে 6টা, d এর মধ্যে 10টা এবং f এর মধ্যে 14টা। তো আমরা তো জানি কোন একটা শক্তি স্তর বা কোন একটা শক্তি স্তর যখন তার সর্বশেষ শক্তি বা তার যখন শক্তি স্তরটা পুরো ফিল আপ করে ফেলতে পারে তখন সে স্থিতিশীল থাকে। আরেকটা ক্ষেত্রে এই সাব অরবিটগুলো স্থিতিশীল থাকতে পারে, মানে যখন সে ফিল আপ করে ফেলবে তখনও সে স্থিতিশীল থাকে, এবং যখন সে অর্ধপূর্ণ অবস্থায় থাকবে মানে অর্ধেক ফিল আপ অবস্থায় থাকবে তখনও সে স্থিতিশীল থাকে। মানে চিন্তা করতে পারো যে একটা সাব অরবিট, লেটস সাপোজ আমি হচ্ছে একটা পি সাব অরবিট, আমি হচ্ছে টি উপশক্তি স্তর। তো আমার কাছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, আমি সর্বোচ্চ 6টা ইলেকট্রন রাখতে পারি। এখন ব্যাপারটা তোমাকে জানতে হবে যে আমি 6টা ইলেকট্রন রাখলেও খুশি, আবার 6-এর অর্ধেক মানে আমি অর্ধপূর্ণ অবস্থায় থাকলেও আমি খুশি, আমি স্থিতিশীল থাকতে পারি। তাহলে আমার 6টা ইলেকট্রন থাকলেও আমি খুশি, আমি 3টা ইলেকট্রন থাকলেও আমি খুশি। ডি, লেট সাপোজ আমি হচ্ছে ডি সাব অরবিট, তাহলে আমার ক্ষেত্রে 10টা ইলেকট্রন থাকতে পারলে আমি খুশি, আবার একইভাবে 5টা ইলেকট্রন থাকতে পারলেও আমি খুশি হই। তাহলে তোমার কাছে মাথায় রাখতে হবে যে উপশক্তি স্তর যারা আছে তারা পূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায় দুই ক্ষেত্রেই তারা কি হতে পারে? স্থিতিশীল হতে পারে। সেটা যদি তুমি বুঝো তাহলে তুমি এখন বুঝবা যে এস 2-তে যেমন স্থিতিশীল থাকে, এস 1-এও স্থিতিশীল থাকে, এই দুইটা ক্ষেত্রেই সে খুশি। পি 6-এ যেমন খুশি থাকে, পি 3 অবস্থায়ও সে কি থাকে?
সে স্থিতিশীল থাকে। ডি এর ক্ষেত্রে D10 অবস্থায় যেমন সে স্থিতিশীল থাকে, D5 অবস্থাতেও সে কি থাকে, স্থিতিশীল থাকে। এফ নিশ্চয়ই তুমি বুঝতে পারতো, F14 যেরকম স্থিতিশীল, F7-এও সে কি স্থিতিশীল। এখন একটু খেয়াল করো, এই যে এই জায়গাটাতে নর্মাল অবস্থায় কি ছিল, নর্মাল অবস্থায় আমাদের করতে মন চাই হচ্ছে এরকম 3D4 এই অবস্থায় করতে চাই, কিন্তু ব্যতিক্রমটা কিরকম, ব্যতিক্রমটা হচ্ছে 4s1 3D5। এই দুই ক্ষেত্রে চিন্তা করো কোনটাতে বেশি স্থিতিশীল আছে, ক্রোমিয়াম কোনটাতে বেশি স্থিতিশীল আছে বলে তোমার মনে হচ্ছে? খেয়াল করো, এস এর ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই। এস এর ক্ষেত্রে আমরা জানি 1-এও স্থিতিশীল থাকে, 2-তেও স্থিতিশীল থাকে, তাহলে এটাতেও স্থিতিশীল আছে, এটাতেও স্থিতিশীল আছে। কিন্তু ডি যদি তুমি চিন্তা করো, ডি কিন্তু D5 আর D10 স্থিতিশীল থাকে, এখানে কিন্তু D4 আছে, এটা কিন্তু কোনোভাবেই স্থিতিশীল অবস্থা না, D5টা হচ্ছে স্থিতিশীল অবস্থা। এই জন্য আমাদের এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে 4s2 না দিয়ে আমরা 4s-এ একটা ইলেকট্রন দিয়ে বাকি একটা ইলেকট্রন D4-এ নিয়ে গিয়ে D5 করে দিই। তাহলে কি হয় যে দুইটা অরবিটালি কি থাকে, দুইটা সাব অরবিটে কি থাকে, স্থিতিশীল থাকে। এই জন্য ক্রোমিয়াম হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। তাহলে তুমি 1 থেকে 30-এর মধ্যে মাথায় রাখবা যে ক্রোমিয়ামটাই শুধু ব্যতিক্রম, অন্যগুলো আবার বেশি পোদ্দারি করে অন্যগুলাই করতে যাও না, ব্যতিক্রম করতে যাও না। তুমি আগে থেকে মাথায় রাখবা যে আমি জানি 1 থেকে 30-এর মধ্যে শুধুমাত্র 24 নম্বর ক্রোমিয়াম এবং 29 নম্বর কপারই শুধুমাত্র ব্যতিক্রম হয়। তাহলে আমরা এবার কপারের ইলেকট্রন বিন্যাসটাও দেখিনি। সিমিলার, তুমি যদি ক্রোমিয়াম বুঝো তুমি কপারও বুঝে যাবে যে কপার কেন ব্যতিক্রম। খেয়াল করো, আমি তাহলে এই যে কপার এখানে নিচে আঁকতেছি, খেয়াল করো, কপার হচ্ছে 29-এ। তো কপারের ইলেকট্রন বিন্যাস করলে আমি 18 পর্যন্ত একদম মুখস্থ ঠাডা মুখস্থ চলে যাব, এটা চিন্তা করার কিছুই নাই। 1s2 2s2 2p6 3s2 3p6 এতটুকু পর্যন্ত হচ্ছে কত হইলো, 18 পর্যন্ত হয়ে গেল। 3p এর পর আমরা জানি ইলেকট্রন কার কাছে যাবে, এই যে দেখো 3p এর পর অ্যারো টানলে ইলেকট্রন যাবে কার কাছে, 4s এর কাছে। তাহলে 3p এর পর ইলেকট্রন দিব 4s এর দুইটা, তাহলে হয়ে গেল কয়টা, 18 আর 2 20। তারপর দিব 3d, 3d ইলেকট্রন যাবে কয়টা, যেহেতু এখানে 29, আর 3d ইলেকট্রন যাবে 9টা। এটা হচ্ছে আমাদের নর্মাল ইলেকট্রন বিন্যাস, যেটা আমরা নর্মালি করলে হয়। কিন্তু ক্রোমিয়াম কপার আসলে ইলেকট্রন বিন্যাস এরকম প্রদর্শন করে না। কিরকম প্রদর্শন করে, এই 4s2 থেকে আগের মতো একটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে যাবে, 3d তে চলে যাবে। তখন দেখতে কিরকম হবে, 4s1 3d10। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস। এটার ব্যাখ্যাটা কি, আগের মতো 4s2 এখানে স্থিতিশীল হলেও 3d9 কিন্তু কোনোভাবেই স্থিতিশীল না, কারণ ডি এর ক্ষেত্রে D10 এবং D5 অবস্থায় স্থিতিশীল হয়। কিন্তু এই ক্ষেত্রে একটা ইলেকট্রন যদি তুমি ডিতে দিয়ে দাও, তাহলে 4s1ও স্থিতিশীল, 3d10ও স্থিতিশীল। এই জন্য কপারের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম। তাহলে 1 থেকে 30-এর মধ্যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম, এটার আনসার হচ্ছে উপশক্তি স্তরগুলো অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় স্থিতিশীল থাকে, এই জন্য এই দুইটা ব্যতিক্রম হয়। এবং এগুলোর বাইরে আরো অনেকগুলো ব্যতিক্রম আছে, সিলভার ব্যতিক্রম, গোল্ড সম্ভবত ব্যতিক্রম, মলিবডেনাম ব্যতিক্রম, এই যে এই পরমাণুগুলো আসলে ব্যতিক্রম। তবে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমিয়াম এবং কপার। তাহলে আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।